আসসালামু আলাইকুম, আমি এস এম আরফাত ফেরদৌস, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো এখন যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হলো উদ্ভিদ বিজ্ঞানের 6 নম্বর চ্যাপ্টার, সেটা হলো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। অধ্যায়টা শুরু করার আগে বলে রাখি, এই চ্যাপ্টারটা অনেক ছোট একটা চ্যাপ্টার। অ্যান্ড এই চ্যাপ্টারটা না অনেক বলতে গেলে উদ্ভিদ বিজ্ঞানের সব থেকে লোয়েস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ বিগত 20 বছর, আমি কিন্তু বলতেছি 10 বছর না, বিগত 20 বছরে এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসছিল টোটাল 4টা। সো এই চ্যাপ্টারটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অ্যান্ড বিগত 7 বছর ধরে এই চ্যাপ্টারটা থেকে কোনো প্রশ্ন হয়নি। সো এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা অনেক বেশি, বাট তাও আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই চ্যাপ্টারটা পড়বো। অ্যান্ড এই চ্যাপ্টারটা সব কিছু লাগে না, এই চ্যাপ্টারটার কিছু ইম্পর্টেন্ট অর্থাৎ যা যা লাগে তা হলো আমি স্লাইডে দেখাই দিছি, বাট তাও আমি সাজেস্ট করব তোমরা হলো মেইন বইটা ধরে ধরে পড়বা। আচ্ছা, আর একটা কথা, যেগুলা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আর যেটা হলো কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটাকে একটু কম গুরুত্ব দিয়ে পড়বো। কারণ তুমি যদি কোষ রসায়ন, যেটা হলো বায়োলজির সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাকে যদি তুমি সেম গুরুত্ব দিয়ে পড়বা, ওই চ্যাপ্টারটা দিয়ে যদি ওই সেম গুরুত্ব দিয়ে যদি তুমি ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়ো, অ্যান্ড ধরো যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা একদম মুখস্থ করে ঝালাফালা করে ফেলাইলা, সব জানলা সব বুঝলা, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এখানে কোনো প্রশ্নই আসো না, তার কি কোনো লাভ আছে? না। সো আমরা এই চ্যাপ্টারটা একটু কম গুরুত্ব দিয়ে পড়বো, বাট যেগুলো আমি পড়াবো সেগুলো একটু ভালোভাবে পড়বো, অ্যান্ড আমার কথাগুলো একটু খেয়াল ভালোভাবে খেয়াল দিয়ে শুনবা। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আসলে ব্রায়োফাইটা। এখন ব্রায়োফাইটার শুরুর দিকে, চ্যাপ্টারটার শুরুর দিকে ব্রায়োফাইটার কিছু অপর নাম দেওয়া আছে এবং ব্রায়োফাইটার কিছু বৈশিষ্ট্য আছে উল্লেখযোগ্য, ওগুলো হলো সব থেকে ইম্পর্টেন্ট। সো ব্রায়োফাইটার অপর নাম কি? ব্রায়োফাইটার অপর নাম হলো উভচর উদ্ভিদ, বা এরা হলো অ্যাম্ফিবিয়াস। আর এরা কি? এরা হলো অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। এখন অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস মানে কি? ক্রিপ্টোগ্যামাস মানে যাদের ফুল হয় না, যাদের ফল হয় না, তারা হলো ক্রিপ্টোগ্যামাস। আর অভাস্কুলার মানে কি? যাদের মধ্যে কোনো ভাস্কুলার টিস্যুতন্ত্র, তার জাইলেম ফ্লোয়েম এগুলা নাই। সো এক হলো ব্রায়োফাইটা হলো উভচর উদ্ভিদ, আর দুই হলো এরা হলো অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, অর্থাৎ এদের ফুলও ফল হয় না, সাথে এদের জাইলেম ফ্লোয়েমও নাই। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলে রাখি, বিজ্ঞানী ব্রাউন 1864 সালে এর নামকরণ করেন। এগুলো আসলে বিজ্ঞানীর নামও লাগে না, বায়োলজিতে কখনোই বিজ্ঞানীর নাম আসে না, ফিজিক্সে বিজ্ঞানীর নাম আসে। অ্যান্ড একটা জিনিস বলে রাখি, কখনো সালও মুখস্থ করতে হবে না। সো যদিও এটা স্লাইডে দেওয়া আছে, জাস্ট এমনি রিডিং দিবা, বাট এটা খেয়াল রাখার দরকার নাই। এখন ব্রায়োফাইটা বর্গের যে উদ্ভিদগুলো আছে, এই ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় হলো তোমার ব্রায়োফাইটস। গণের সংখ্যা খেয়াল রাখতে হবে না, ইভেন জাস্ট একটা জিনিসের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে কয় প্রজাতির ব্রায়োফাইটা পাওয়া যায়। 248 প্রজাতির শনাক্ত করা আছে। তোমাকে একটা জিনিস বলে রাখি, উদ্ভিদ রিলেটেড যতগুলো চ্যাপ্টার আছে যেখানে উদ্ভিদের সংখ্যা দেওয়া আছে, এখানে সারা বিশ্বে কয়টা আছে বা কয়টা গণ আছে বা সারা বিশ্বে কয়টা প্রজাতি আছে এইসব খেয়াল রাখতে হবে না। তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে বাংলাদেশে কয় প্রজাতি আছে। আমি একটা সিম্পল উদাহরণ দিই, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নগ্নবীজি উদ্ভিদের টোটাল কয়টা বাংলাদেশে প্রজাতি পাওয়া যায়। অ্যান্সার হলো 5টা। এন্ড এর আগেও যতবারই সংখ্যা থেকে প্রশ্ন আসছে, খুব কম রিয়ারলি সংখ্যা থেকে প্রশ্ন আসে, বাট যে কবারে আসছে সেই কবারই বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের সংখ্যা কত, নট গোটা বিশ্বের সংখ্যা কত বা গণসংখ্যা কত বা সারা বিশ্বের কয়টা প্রজাতি পাওয়া যায়, এগুলো আসে না। শুধু আমরা বাংলাদেশের সংখ্যাটা খেয়াল রাখবো যে বাংলাদেশে 248 প্রজাতির ব্রায়োফাইটা শনাক্ত করা হয়েছে। এখন ব্রায়োফাইটা হলো একটা সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ বা সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী উদ্ভিদ। কেন এটা? এটা হলো কম উন্নত থ্যালোফাইটা অর্থাৎ হলো শৈবাল ছত্রাক এবং উন্নত টেরিডোফাইটা, এই দুইটার মধ্যে সংযোগ স্থাপনকারী উদ্ভিদই হলো তোমার হলো ব্রায়োফাইটা। সো এটা কি? এটা হলো সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ। সো এটা হলো খেয়াল রাখবো। এখন উদ্ভচর উদ্ভিদ এদেরকে কেন বলে? আমরা আগে শুরুতেই বললাম যে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়, এরা হলো অ্যাম্ফিবিয়াস। আর উভচর উদ্ভিদ বলার কারণ কি? এদের নিষেকের জন্য তরল মাধ্যম প্রয়োজন হয়, আর দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরস্ক থাকে। মেইনলি একে উভচর উদ্ভিদ বলা হয় একটা কারণেই, কারণ এদের নিষেকের জন্য পানি অত্যাবশ্যক, অর্থাৎ পানি ছাড়া এরা নিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারে না। এই জন্যই ব্রায়োফাইটাকে তোমার উভচর উদ্ভিদ বলে। সো আমরা জাস্ট খেয়াল রাখবো যে নিষেকের জন্য তরল মাধ্যমের প্রয়োজন হয়, এই জন্যই ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলে। এখন ব্রায়োফাইটার শ্রেণী হলো 3টা। ব্রায়োফাইটার 3টা শ্রেণী আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেখানেই 3টা উদাহরণ বা যেখানেই 3টা নাম আছে, এগুলো আমরা একটু ভালোভাবে মুখস্থ করব। কেন করব? কারণ দেখো, যেগুলোতে 3টা উদাহরণ থাকে না, এখান থেকে এমসিকিউ বানানো খুব সোজা। কেমন করে? ধরো যে বললো যে নিচের কোনটি ব্রায়োফাইটার শ্রেণী নয়, খুব সহজে একটা এমসিকিউ হলো না, কয়েকটা ওয়ার্ডে একটা এমসিকিউ হয়ে গেল না। সাথে কি এই তিনটা শ্রেণীর নাম দিল, আর সাথে অন্য একটা ধরো শ্রেণীর নাম বানায় বললো, অথবা ধরো যে বইয়ের অন্য একটা জায়গা থেকে তুলে দিল। সো যেখানে 3টা উদাহরণের নাম, এই 3টা উদাহরণের নাম আমরা খেয়াল রাখবো। সো ব্রায়োফাইটার 3টা শ্রেণী আছে। এই 3টা শ্রেণী কি কি? হেপাটিকি, অ্যান্থোসিরোটি আর হলো মাশাই। আচ্ছা,
এরপর আসলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আগে বলছিলাম না যে এই চ্যাপ্টারটা থেকে টোটাল তিনটা প্রশ্ন আসছে বা 4টা প্রশ্ন আসছে, ঠিক খেয়াল নাই, 3টা বা 4টা, এর বেশি না। তার মধ্যে 2টা প্রশ্ন আসছিল ব্রায়োফাইটার বৈশিষ্ট্য থেকে। তো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য যতগুলো আছে, এখানে যতগুলো 17টা আছে, এই 17টা বৈশিষ্ট্যই আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। মানে খুব বুঝে যদি পড়তে চাও, এখানে আসলে বুঝার কিছু না, আমি তোমাকে চিত্র দেখেও বুঝাবো না। মেডিকেল ভর্তি পরীক্ষায় 5-15 মিনিটে যেহেতু 100টা দাগাইতে হবে, বুঝে বুঝে অ্যান্সার করা যাবে না। তুমি দেখবা, সাথে সাথে অ্যান্সার করতে হবে, মানে প্রশ্ন দেখবা, অ্যান্সার করতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। সো আমরা তো এটা বৈশিষ্ট্যগুলো একটু পড়াই, যেহেতু এটা ইম্পর্টেন্ট সেহেতু আমি একটু পড়াই দিব। সো ব্রায়োফাইটার বৈশিষ্ট্যের মধ্যে কি, এটা হলো বহুকোষী। ব্রায়োফাইটা যেহেতু উদ্ভিদ, এটা তো বহুকোষী হবেই। এটা অপুষ্পক, আগে পড়ছে, এটা হলো ক্রিপ্টোগ্যামাস, আর এটা হলো অবিজি। তারপর হলো এদের দেহ হলো গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড। আচ্ছা ঠিক আছে। আর থ্যালয়েড হলো মূল, আর এদের যেহেতু এরা হলো এক প্রকার থ্যালয়েড। আর থ্যালয়েড মানে কি, থ্যালয়েড মানে যে সকল উদ্ভিদকে দেহকে মূলকাণ্ড এবং পাতাবিহত করা যায় না, এদেরকে বলা হয় থ্যালয়েড। আর এদের কি থাকে, এদের যেহেতু মূল থাকে না, এদের এরপর কি থাকে, এককোষী রাইজয়েড এবং বহুকোষী স্কেল। আর আমরা না ভালোভাবে খেয়াল রাখবো, রাইজয়েড হলো এককোষী এবং স্কেল হলো তোমার হলো বহুকোষী। এরপর হলো যে যৌন জনন যেটা আছে, এই যৌন জননটা হলো তোমার উগ্যামাস ধরনের। আচ্ছা, আমরা ভালোভাবে খেয়াল রাখবো। আর স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, আর পুংজননাঙ্গ বলা হলো তোমার অ্যানথ্রেডিয়াম। আর জননাঙ্গ হলো, যেহেতু আমরা আগেই পড়ছি যে এরা হলো বহুকোষী, এভাবে আমি খেয়াল রাখছিলাম, যেহেতু ব্রায়োফাইটা বহুকোষী, তার মানে এর জননাঙ্গ যেটা আছে এটা হলো বহুকোষী এবং এটা হলো বন্ধা কোষ আবরণে আবৃত থাকে। স্পোরোফাইট হলো তোমার গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল। স্পোরোফাইটটা কি, স্পোরোফাইট হলো যখন দুইটা তোমার গ্যামিটের মিলনে যে নতুন ডিপ্লয়েড জীবের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় তোমার স্পোরোফাইট। এই স্পোরোফাইটটা হলো গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। গ্যামেটোফাইটটা মানে কি, গ্যামেটোফাইট মানে এই যে ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটের হ্যাপ্লয়েড দশাকে বলা হলো তোমার গ্যামেটোফাইট। অর্থাৎ স্পোরোফাইটটা হলো গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল। আর এদের কি, এদের ভ্রূণ হলো বহুকোষী। আমরা বলতে গেলে সবগুলাই বহুকোষী। তো আমরা পড়লাম যে দেহ বহুকোষী, তার মানে ভ্রূণ হবে বহুকোষী এবং স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। সো ভ্রূণ কোথায় থাকে, স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। আর এরা হলো হোমোস্পোরাস, অর্থাৎ এদের যে স্পোরগুলা তৈরি হয়, এই স্পোরগুলো সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন, এই জন্য এদের স্পোরগুলো কি হোমোস্পোরাস। তারপর এদের শুক্রাণু হলো দ্বিফ্লাজেলা বিশিষ্ট। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবা, কয় ফ্লাজেলা বিশিষ্ট, দ্বিফ্লাজেলা বিশিষ্ট। আর আগেই পড়ছি যে ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলে। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কারণ এদের হলো নিষেকের জন্য তরল মাধ্যমের প্রয়োজন। সো ব্রায়োফাইটাকে নিষেকের জন্য তরল মাধ্যমের প্রয়োজন হয়। এদের স্পোর হলো হ্যাপ্লয়েড এবং বাতাসের মাধ্যমে বিস্তরণ ঘটায়। এদের স্পোর কি, নট ডিপ্লয়েড, এদের স্পোর হলো তোমার হ্যাপ্লয়েড। আর এইটা হলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যে স্পোর অঙ্কুরিত হয়ে যে থ্যালাস গঠন করে ব্রায়োফাইটা, এটাকে কি বলে, এটার নাম হলো প্রোটোনেমা। ঠিক আছে, স্পোর অঙ্কুরিত হয়ে থ্যালাস বা প্রোটোনেমা গঠন করে। ঠিক আছে, খুব ভালোভাবে খেয়াল রাখবা। আর টেরিডোফাইটার ক্ষেত্রে কি গঠন করে জানো, টেরিডোফাইটার ক্ষেত্রে গঠন করে হলো প্রোথ্যালাস। সো এই দুইটাতে প্যাচ লাগা যেতে পারে। সো তোমরা ভালোভাবে খেয়াল রাখবে যে ব্রায়োফাইটা হলো থ্যালাস বা প্রোটোনেমা, আর যেটা হলো টেরিডোফাইটা ওখানে হলো গঠন করে হলো তোমার স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস। আর এদের হলো কোনো ভাস্কুলার টিস্যু নাই, আমরা আগে পড়ছি, এটা হলো অভাস্কুলার এবং ক্রিপ্টোগ্যামাস। সো এই বৈশিষ্ট্যগুলো এই পর্যন্তই। আচ্ছা, এরপরে আসি। এরপর ব্রায়োফাইটার শনাক্তকারী বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে যা যা আছে, ওই আমরা বাইরে একটু আগে যা পড়লাম, এখানেও প্রায় সেম সব কিছুই আছে, জাস্ট কয়েকটা এক্সট্রা বৈশিষ্ট্য দেওয়া আছে। ওই এক্সট্রা বৈশিষ্ট্যগুলো কি কি, এই যে তোমার হলো এই যে অভ্যন্তরীণ 7 নাম্বার 8 নাম্বার, আর হলো তোমার এই 3 নাম্বার আর 2 নাম্বার, এই কয়েকটা হলো তোমার একটু আলাদা, বাট বাকি যতগুলা বৈশিষ্ট্য আছে সব আমরা আগেই পড়ে আসছি। তো দেখি এদের যে থ্যালাস যেটা আছে, এই থ্যালাসটা হলো সবুজ সাহিত্য চ্যাপ্টা এবং বিষম বিশিষ্ট। এটা হলো তোমার রিক্সিয়ার বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য। রিক্সিয়ার যে থ্যালাসটা আছে, যেটা স্পোর অঙ্কুরিত হয়ে গঠন করে, এটা হলো তোমার সবুজ সাহিত্য চ্যাপ্টা এবং বিষম বিশিষ্ট। আর এদের যে থ্যালাসটা আছে, এটা হলো দ্যাগ্র শাখা বিশিষ্ট এবং প্রতিটি মাথায় খাদযুক্ত থাকে। আচ্ছা, দ্যাগ্র শাখা বিশিষ্ট, তোমরা বই যখন খুলবা, বই দেখবা পাশে চিত্র আছে, পাশে চিত্রের মধ্যেই হলো দ্যাগ্র শাখাও দেখাচ্ছে, আবার যে মাথায় খাদযুক্ত আছে এটা দেখাচ্ছে। তারপর হলো এদের অভ্যন্তরীণ টিস্যুর উপরে পৃষ্ঠের দিকে দণ্ডাকারে ফাঁকে ফাঁকে বায়ু প্রকোষ্ঠ থাকে। সো এদের কোথায় বায়ু প্রকোষ্ঠ থাকে এটা খেয়াল রাখতে হবে, যে অভ্যন্তরীণ টিস্যুর উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকারে ফাঁকে ফাঁকে বায়ু প্রকোষ্ঠ থাকে। আর এদের হলো ফটোসিনথেটিক অঞ্চল থাকে উপরের দিকে, আর নিচের দিকে সঞ্চয় অঞ্চল, বা নিচের দিকে হলো থাকে হলো তোমার সঞ্চয় অঞ্চল। এটা পড়লে হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি রিক্সিয়া পৃথিবীতে প্রজাতির সংখ্যা কয়টা আছে, এটা আসলে আমাদের জানা লাগবে না। যদি খেয়াল রাখতে পারো তাহলে ভালো, বাট পরীক্ষায় আসবে না। পরীক্ষায় যদি রিক্সিয়ার প্রজাতির সংখ্যা আসে,
বাই এনি চান্স যদি আসে, সংখ্যাভিত্তিক তথ্য আসলে আসে না, যদি আসে তাহলে তোমাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের প্রজাতির সংখ্যা কত। বাংলাদেশের প্রজাতির সংখ্যা হলো তোমার হলো 45টা। আচ্ছা, এর মধ্যে রিক্সিয়া ফ্লুইটান্স হলো জলজ প্রজাতি, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবা যে রিক্সিয়া ফ্লুইটান্স হলো তোমার হলো জলজ প্রজাতি। ফ্লোট মানে কি, ভাষা না, সো ফ্লুইটান্স মানে কি, তার মানে ফ্লুইটান্স হলো তোমার জলজ প্রজাতি। এভাবে খেয়াল রাখবা যে ফ্লোট মানে হলো ভাষা, সো ফ্লোট থেকে হলো ফ্লুইটান্স হয়েছে যেহেতু, তার মানে এরা হলো তোমার জলজ। আচ্ছা, এবার রিক্সার বাহ্যিক গঠন। রিক্সার বাহ্যিক গঠনটা আসলে ততটা ইম্পর্টেন্ট না আমাদের বেলা, তোমাদের বেলাও যদি প্রশ্ন হয়, আমি তোমাদের আগে বলে দিচ্ছি, তোমাদের যদি এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন হয়, তোমাদের শুধুমাত্র বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসবে অথবা অর্থনৈতিক গুরুত্ব, এই দুইটা জায়গার বাইরে থেকে প্রশ্ন আসবে না। আর একটা জায়গা থেকে আসতে পারে, সেটা হলো টেরিডোফাইটার বাহ্যিক গঠন। টেরিডোফাইটার বাহ্যিক গঠনটা একটু গুরুত্বপূর্ণ, কারণ ওখানে অনেকগুলো ছোট ছোট সংজ্ঞা দেওয়া আছে। ছোট ছোট সংজ্ঞা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ওই জন্য টেরিডোফাইটার যে বাহ্যিক গঠন যেটা আছে ওখান থেকে প্রশ্ন আসতে পারে। সো তাও আমরা পূর্ণাঙ্গ উপস্থিতির জন্য রিক্সার বাহ্যিক গঠনটা পড়বো। প্রথম হলো কি, এটা হলো দেহ থ্যালেট, কারণ আগেই পড়ছি হলো ব্রায়োফাইটা, রিক্সা হলো ব্রায়োফাইটা পর্বে ব্রায়োফাইটার অন্তর্ভুক্ত। সো এদের দেহ হবে থ্যালয়েড, অর্থাৎ এদের দেহকে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না। তারপর এরা হলো গোলাপের পাপড়ির মতো থ্যালাসগুলো অবস্থান করে, এই জন্য এই অবস্থাটা কি বলে, এই অবস্থাকে বলা হলো রোজেট। ওকে, আর মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করার জন্য কি থাকে, এককোষী স্কেল, আর এককোষী রাইজেট আর বহুকোষী স্কেল। আচ্ছা, এরপর আসি, এরপর হলো অভ্যন্তরীণ গঠন। কোথায় আত্তীকরণ অঞ্চল থাকে আর কোথায় সঞ্চয়ী অঞ্চল থাকে এসব হলো জানতে হবে। যে ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত যে খাড়া কোষের সারি নিয়ে অঞ্চল গঠিত, অর্থাৎ আত্তীকরণ অঞ্চল বা যেটা হলো তোমার ফটোসিনথেটিক অঞ্চল, যেখানে সালোক সংশ্লেষণের মধ্যে খাদ্য তৈরি করে, এটা থাকবে হলো কোথায়, উপরের দিকে। এইটুকু খেয়াল রাখতে হবে। আর উপরের দিকে কেন থাকে, কারণ উপরের দিকে তোমার আলো পড়ে আর ওর মাধ্যমে সালোক সংশ্লেষণ হয় আলোর মাধ্যমে। সো যে আত্তীকরণ বা সালোক সংশ্লেষণকারী অঞ্চল যেটা আছে এটা থাকবে হলো উপরের দিকে। আর এরা হলো কি দিয়ে গঠিত, এরা হলো বর্ণহীন একসারি কোষ দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত, একসারি কোষ দিয়ে গঠিত, এটা ভালোভাবে খেয়াল রাখবা যে একসারি কোষ দিয়ে গঠিত, আর কোষ হলো কি বর্ণহীন। আর এরা কোন জাতীয় কোষ দ্বারা গঠিত, এরা হলো প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। আর এখানে কি থাকে, যেহেতু এটা হলো তোমার সালোক সংশ্লেষণ হয়, আত্তীকরণ অঞ্চল বা যেটা হলো ফটোসিনথেটিক অঞ্চল আছে, এখানে যেহেতু সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণের মাধ্যমে কি তৈরি হয়, সালোক সংশ্লেষণের মাধ্যমে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি হয়। সো এখানে হলো প্রচুর শ্বেতসার থাকে। আচ্ছা, এবার আসলে নিম্নত্বক। নিম্নত্বক থেকে বহু এককোষী রাইজয়েড ও বহুকোষী স্কেল থাকে। নিম্নত্বকে কি থাকবে, আমরা ইন জেনারেল যদি গাছের কথা চিন্তা করি, গাছের পাতা কোথা থেকে, উপরের দিকে, গাছের পাতা থেকে উপরের দিকে। গাছের যে মূলগুলো আছে এই মূলগুলো থাকে কোন দিকে, নিচের দিকে। সো যেটা হলো তোমার নিম্নত্বকে কি থাকবে, নিম্নত্বকে থাকবে হলো এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল। আর এই রাইজয়েড আর স্কেলের কাজ কি, পানি ও খনিজ লবণ শোষণ করা। এইটুকুই পড়তে হবে অভ্যন্তরীণ গঠন থেকে। বইয়ের মধ্যে অভ্যন্তরীণ গঠনের মধ্যে হাবিজাবি অনেক তথ্য দেওয়া আছে, অনেক কিছু লেখা আছে, বাট তোমরা যদি আমাদের দাগানো বইটা ফলো করো দেখবা যে আমরা কিন্তু ওখানে বেশি কিছু দাগাই নেই। সো এইটুকুই। এরপরে আসি রিক্সার জনন। এখন রিক্সার জনন হলো টোটাল দুই প্রকার। এই দুই প্রকার কি, একটা হলো অঙ্গ জনন আর একটা যৌন জনন। এটা বলতে গেলে প্রায় সকল উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। যে কত প্রকার জনন দেখা যায়, একটা হলো যৌন জনন আর একটা অযৌন জনন। আর এই অযৌন জননের অন্তর্ভুক্ত হলো তোমার হলো অঙ্গ জনন। এখন অঙ্গ জননে কি কি অংশগ্রহণ করে এসব জানতে হবে। যে থ্যালাসের উপরে টিউবার থাকে আর রাইজেটের অগ্রভাগে যে গিমা আছে, এগুলো হলো তোমার অঙ্গ জননে সাহায্য করে। আমরা কি খেয়াল রাখবো, এক হলো টিউবার, এই ওয়ার্ডটা খেয়াল রাখবো, আর হলো গিমা। এই টিউবার আর গিমার সাহায্যে হলো তোমার ব্রায়োফাইটার বা রিক্সিয়া যেটা আছে এদের অঙ্গ জনন হয়। ওকে, আর এদের যে যৌন জনন যেটা আছে, এদের যৌন জননটা হলো তোমার হোমোস্পোরাস। এটা আমরা হলো তোমার যে ব্রায়োফাইটার যে বৈশিষ্ট্যগুলো আছে ওখানে পড়ছিলাম, যে ব্রায়োফাইটার যে স্পোরগুলো আছে এটা হলো হোমোস্পোরাস, অর্থাৎ এদের স্পোরগুলা সম আকার এবং সমগুণ বিশিষ্ট। সো রিক্সিয়ারও কী হবে, এদের স্পোরগুলো হলো তোমার হোমোস্পোরাস। এখন তুমি যদি ইন জেনারেল এই চ্যাপ্টারটার উপর একটা পরীক্ষা দাও যে কোনো কোচিং সেন্টারে, তুমি একটা প্রশ্ন পাবাই, সেটা আমি তোমাদের আগের প্রশ্নটা ফাঁস করে দিচ্ছি। চলো দেখো যে অ্যানথ্রেডিয়ামের আকৃতি কত, অ্যানথ্রেডিয়ামের আকৃতি কীরকম, কয় ফ্লাজেলা বিশিষ্ট, আর আর্কিগোনিয়ামের আকৃতি কীরকম। সো প্রথমে আমরা হলো বৈশিষ্ট্যতে পড়ছিলাম যে এরা হলো যে দ্বিফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু থাকে ব্রায়োফাইটার। সো আমরা খেয়াল রাখবো যে দ্বিফ্লাজেলা বিশিষ্ট, এটা খেয়াল থাকবে এমনি। আর যে অ্যানথ্রেডিয়ামটা আছে এটার আকৃতি কী, এর আকৃতি হলো তোমার নাশপাতি, এটা হলো নাশপাতি আকৃতির।
আর আর্কিগোনিয়াম যেটা আছে, যেটা হলো তোমার স্ত্রী জননাঙ্গ, এই আর্কিগোনিয়ামের আকৃতির খেয়াল রাখতে হবে যে আর্কিগোনিয়াম হলো তোমার ফ্লাস্ক আকৃতির। আর এদের হলো তোমার তোমার হলো শুক্রাণুটা হলো সচল আর ডিম্বাণুটা হলো নিশ্চল। আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে যে এটার শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট, দ্বিফ্লাজেলা বিশিষ্ট। আর কি খেয়াল রাখতে হবে যে এদের তোমার যে অ্যানথেরিডিয়ামের আকৃতি কি আর হলো আর্কিগোনিয়ামের আকৃতি কি, এটা হলো আমরা খেয়াল রাখবো। আর আমরা আগেই পড়ছি যে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়, কারণ তোমার এদের যে শুক্রাণু আছে বা শুক্রাণু যে আছে বা নিষেক ক্রিয়া সম্পন্নের জন্য পানির প্রয়োজন হয়। সো এখানেও দেখো যে শিশির বা বেশির পানিতে সাঁতার কেটে শুক্রাণু আর্কিগোনিয়ায় পৌঁছায়। সো কে হলো সচল, শুক্রাণু হলো সচল, আর ডিম্বাণু হলো তোমার নিশ্চল। আচ্ছা, এইটুকুই। এরপরে আসে হলো টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদ। টেরিডোফাইটারও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অংশ কি, টেরিডোফাইটারও মোস্ট ইম্পর্টেন্ট অংশ হলো টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো। নট বাহ্যিক গঠন, নট অর্থনৈতিক গুরুত্ব, সব থেকে ইম্পর্টেন্ট হলো টেরিডোফাইটার যে বৈশিষ্ট্যগুলো আছে, শনাক্তকারী বৈশিষ্ট্য বা যেগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, আসবেও। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় 4টা জায়গা থেকে প্রশ্ন আসে বারবার, প্রায় 90% বায়োলজি প্রশ্ন 4টা জায়গা থেকে আসে। এক হলো ছক, তারপর হলো উদাহরণ, তারপর হলো বৈশিষ্ট্য, আর 4 নাম্বার হলো অনুসরণী। ঠিক আছে, এটা হলো আমরা খেয়াল রাখবো। এরা হলো প্রথম কথা হলো এরা হলো অপুষ্পক আর হলো অবিজি উদ্ভিদ। এটা আমরা যেহেতু এরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সেহেতু এরা অপুষ্পক হবে, আবার সাথে অবিজি হবে। তারপর এদের ভ্রূণ সৃষ্টি হয়, খুবই গুরুত্বপূর্ণ যে টেরিডোফাইটা হলো তোমার ভ্রূণ সৃষ্টি হয়। আর এরা স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ ডিপ্লয়েড। হ্যাঁ, এরা হলো তোমার ডিপ্লয়েড। আর অন্য যেগুলো ছিল আমরা এখন পর্যন্ত যা যা বলছি, তোমার একটা জিনিস বলে রাখি, শুধুমাত্র টেরিডোফাইটা হলো ডিপ্লয়েড, নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোর মধ্যে। শৈবাল, ছত্রাক এবং তোমার যে ব্রায়োফাইটা, এরা তিনটাই কিন্তু হ্যাপ্লয়েড। খুব ভালোভাবে খেয়াল রাখবে যে টেরিডোফাইটা ডিপ্লয়েড, আর এরপরে যে আবৃতবীজি বা নগ্নবীজি যেটা আছে, এরাও কিন্তু হলো তোমার ডিপ্লয়েড। কিন্তু হ্যাপ্লয়েড কি কি? হ্যাপ্লয়েড হলো তোমার শৈবাল, ছত্রাক আর হলো ব্রায়োফাইটা, ভালোভাবে খেয়াল রাখবা। ঠিক আছে। আর এদের দেহকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়। যদিও মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়, তাও এদেরকে নগ্নবীজি বা আবৃতবীজি উদ্ভিদের স্থান দেওয়া যায় না, কারণ এর অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো নগ্নবীজি বা আবৃতবীজি উদ্ভিদের সাথে মিলে না। আমরা ব্রায়োফাইটা কি পড়ছিলাম? ব্রায়োফাইটা পড়ছিলাম যে এদের দেহকে মূলকাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু টেরিডোফাইটাকে যায়। আবার এদের ভাস্কুলার টিস্যুও আছে। আমরা ব্রায়োফাইটার ক্ষেত্রে পড়ছিলাম ভাস্কুলার টিস্যু নাই, কিন্তু টেরিডোফাইটার ভাস্কুলার টিস্যু আছে, এই জন্য এরা একটু উন্নত। আবার এদের যে গ্যামেটোফাইট যেটা আছে, এটাকে বলা হলো প্রোথ্যালাস, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগে কি পড়লাম? আমরা আগে পড়লাম যে ব্রায়োফাইটার যে গ্যামেটোফাইট পর্যায়ে যেটা আছে, এটাকে বলা হলো প্রোটোনেমা। আর যেটা হলো তোমার এই টেরিডোফাইটা আছে, এটার যে তোমার হলো গ্যামেটোফাইট দশা আছে, এই গ্যামেটোফাইট দশাকে বলা হলো তোমার প্রোথ্যালাস। এদের জননাঙ্গ হলো বহুকোষী এবং জননাঙ্গের চারদিকে বন্ধ্যাকোষ আবরণী বেষ্টনী থাকে। আর এদের যৌনক্রম সুস্পষ্ট এবং হেটারোমরফিক ধরনের। এটা ভালোভাবে খেয়াল রাখবা যে এদের যৌনক্রম কি ধরনের? এর যৌনক্রম হলো তোমার হেটারোমরফিক ধরনের। এদের স্পোরাঞ্জিয়াম, তারপর হলো কি, এদের স্পোরাঞ্জিয়াম বহনকারী পাতাকে রেণুপত্র বা স্পোরোফিল বলে। আর হলো কি, যে পুংগ্যামিট সচল এবং অ্যান্থেরিডিয়ামে উৎপন্ন হয়, আর ব্রায়োফাইটার সাথেই মিলে যে ওদেরও পুংগ্যামিট বা শুক্রাণু যেটা, সেটা হলো তোমার সচল, আর যেটা স্ত্রী গ্যামিট হলো নিশ্চল এবং আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়। আচ্ছা, এরপর সেই টেরিডোফাইটার অর্থনৈতিক গুরুত্ব। এখন আমি একটা জিনিস বলি, অর্থনৈতিক গুরুত্বর মধ্যে সব থেকে সবগুলাই আমরা পড়বো, বাট বেশি গুরুত্ব দিয়ে পড়বো কেন? যেমন ধরো যে অণুজীব চ্যাপ্টারেও ভাইরাস বা ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব দেওয়া আছে। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, অর্থনৈতিক গুরুত্ব তিনটা জায়গা সব থেকে ইম্পর্টেন্ট। এক হলো মানবদেহ রিলেটেড যদি অর্থনৈতিক গুরুত্ব থাকে তাহলে সেটা ইম্পর্টেন্ট। রোগ সংক্রান্ত যদি কোনো অর্থনৈতিক গুরুত্ব থাকে সেটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার হলো যেটা হলো তোমার কি বলে, 3 নাম্বার হলো, আরে 3 নাম্বার কি বলে রে, ও হ্যাঁ, আর হলো ঔষধ সম্পর্কিত কোনো যদি অর্থনৈতিক গুরুত্ব থাকে তাহলে সেটা ইম্পর্টেন্ট। অর্থাৎ মানবদেহ, রোগ আর ঔষধ, এই তিনটা সম্পর্কে যদি কোনো অর্থনৈতিক গুরুত্ব থাকে, এই অর্থনীতিগুলো হলো সব থেকে ইম্পর্টেন্ট। কারণ বেশিরভাগ প্রশ্ন স্যাররা ধরো যে এগুলা থেকে করতে চায়। অ্যান্ড তুমি দেখবা প্রশ্ন ব্যাংক খুলে দেখবা যে এগুলা থেকে প্রশ্ন বেশি হয়, অন্যগুলো থেকেও হয়, একেবারে যে হয় না তা না, অন্যগুলো থেকেও হয়। অ্যান্ড অন্যগুলো আমরা ভালোভাবে মুখস্থ করবো, বাট এই তিনটা অংশ একটু ভালোভাবে পড়বো। যেমন এখন আসে অর্থনৈতিক গুরুত্ব, এখন বহুত কথা বললাম, এখন টেরিডোফাইটা অর্থনৈতিক গুরুত্বতে আসি। টেরিডোফাইটা অর্থনৈতিক গুরুত্ব যে এটা হলো পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। ঔষধ তৈরিতে বা হোমিওপ্যাথি ঔষধ তৈরিতে কোন দুইটা টেরিডোফাইটা ব্যবহার করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে খেয়াল রাখবা যে একটা হলো লাইকোপোডিয়াম আর একটা হলো ইকুয়েসেটাম। আচ্ছা,
তারপর হলো আর কি আছে যে রাসায়নিক পদার্থ নিষ্কাশন, পটাশ ও সিলিকনের উৎস হিসেবে যথাক্রমে ডায়োপটেরিস এবং ইকুইসেটাম ব্যবহৃত হয়। তুমি একটা জিনিস দেখো যে রাসায়নিক পদার্থ নিষ্কাশনে তাহলে কোনটা ব্যবহৃত হয়, রাসায়নিক পদার্থ নিষ্কাশনে হলো ব্যবহৃত হয় তোমার ডায়োপটেরিস, আর সিলিকনের উৎস হিসেবে কোনটা ব্যবহৃত হয়, সিলিকনের উৎস হিসেবে ব্যবহৃত হয় ইকুইসেটাম। আচ্ছা, আর সৌন্দর্যবর্ধক হিসেবে কোনটা ব্যবহৃত হয়, সৌন্দর্যবর্ধক এটা আসলে লেস ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস তোমাকে আমি একটা বলি, আমি যে কথাটা বললাম একটু মিলে না। ধরো যে তোমাকে আমি বললাম এখান থেকে কোশ্চেন করতে, তুমি একজন স্যার তোমাকে বললাম যে কোশ্চেন করতে, তোমার মন কি বলবে, তুমি কোথা থেকে কোশ্চেন করবো, কোনটা সৌন্দর্যবর্ধক এটা তুমি স্টুডেন্টদের কাছে আস করবা বা জিজ্ঞাসা করবা, নাকি জিজ্ঞাসা করবো যে কোনটা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। সো কমন সেন্স দিয়ে যদি একটু চিন্তা করো তাহলেই দেখতে পাবো যে যেগুলো হলো তোমার মানবদেহ রিলেটেড সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এনিওয়েজ, তো পড়ায় ফিরে আসি। তো সৌন্দর্যবর্ধক হিসেবে কি ব্যবহার করা হয়, লাইকোপোডিয়াম আর হলো সেলাজিনেলা, এরা হলো সাজাতে ব্যবহৃত হয়। আর লাইকোপোডিয়ামের স্পোর হলো তোমার আতশবাজি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে কোনটার স্পোর আতশবাজি তৈরিতে ব্যবহৃত হয়, সেটা হলো লাইকোপোডিয়ামের। আচ্ছা, এবার আসলে টেরিস টেরিসের হলো অপর নাম আছে, টেরিসের অপর নাম হলো তোমার হলো সানফার্ন, এবার একে ডায়োপটেরিসও বলে। এখন বাংলাদেশের 16 প্রজাতির, এখানে বিশ্বে কত প্রজাতির সংখ্যা মানে কত প্রজাতি পাওয়া যায় এইসব জানতে লাগবে না, জাস্ট বাংলাদেশের প্রজাতির সংখ্যা খেলাতে হবে। এটা হলো 16টি প্রজাতি পাওয়া যায়। এখন আমি এখানে একটা জিনিস বলি, দেখো তুমি যদি শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, আবার নগ্নবীজি, আবৃতবীজি, এই 6টা পার্টটুকু পড়ো। ছয়টা পার্টটুকু পড়ার পর না তুমি একদম বলতে গেলে যদি প্রজাতির সংখ্যা খেয়াল রাখতে চাও মাথা আউলাই যাবে, পাগল হয়ে যাবে। মানে এত আসলে একটা সাধারণ মানুষের পক্ষে ধরো যে একদিন মনে থাকবে, 2 দিনের বেলা আর মনে থাকবে না। আমি এখানে একটা জিনিস বলি, দেখো আমি টেরিসের এখানে তোমাকে বললাম যে ভাই তুমি হলো এই যে বাংলাদেশে কয় প্রজাতির টেরিস পাওয়া যায় এটা পড়ে ফেলিস, জাস্ট টু বি সেফ, যে আসতেও পারে। বাট সব থেকে ইম্পর্টেন্ট কি জানো, তোমাকে হলো মেইনগুলো জানতে হবে। যে নগ্নবীজি, যেমন নগ্নবীজি বাংলাদেশে কয় প্রজাতি পাওয়া যায় এটা বাংলা আসছিল, বাট নগ্নবীজির ধরো যে যে তোমার কি বলে নগ্নবীজি উদ্ভিদের তোমার নির্দিষ্ট কোনো ধরো যে প্রজাতির কয় প্রজাতির পাওয়া যায় এইসব আসলে আসে না। যেমন ধরো যে পিটেরিসে হলো 16 প্রজাতির জন্মে, এই যে এটা আসলে ততটা ইম্পর্টেন্ট না, তোমার জানা লাগবে না। তোমাকে মেইনলি জানতে হবে যে তোমার টেরিডোফাইটা যেটা আছে, এই টেরিডোফাইটা হলো টোটাল কয় প্রজাতির বাংলাদেশে পাওয়া যায়। অর্থাৎ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটারে তোমাকে জাস্ট জানতে হবে যে বাংলাদেশে ব্রায়োফাইটা কয় প্রজাতির পাওয়া যায় আর টেরিডোফাইটার কয় প্রজাতি পাওয়া যায়। আর বাকি বাংলাদেশে আর রিলেটেড যা যা আছে এইসব আসলে পড়ে রাখবা, বাট আসার সম্ভাবনা এগুলো কম। আচ্ছা, তো এর মধ্যে কি আছে, পি ভিট্টাটা, পি লঙ্গিফোলিয়া, আর সব থেকে বেশি জন্মায় কোনটা এটা খেয়াল রাখতে হবে, যে সব থেকে বেশি জন্মায় হলো পি ভিট্টাটা। ওকে, এদের হলো গ্যামেটোফাইট, হলো তোমার হৃৎপিণ্ডাকার স্বতন্ত্র সহজী, এবং এগুলো প্রোথ্যালাস বলে। আর এরা হলো সহবাসী উদ্ভিদ। সহবাসী উদ্ভিদ মানে কি, অর্থাৎ যে উদ্ভিদে তোমার একই সাথে শুক্রাণু, একই সাথে ডিম্বাণু সেম গাছে অর্থাৎ একই গাছে উৎপন্ন হয় তাদেরকে বলা হলো সহবাসী উদ্ভিদ। যেহেতু টেরিসের হলো তোমার যে গ্যামেটোফাইট দশা আছে, যে প্রোথ্যালাস, এই প্রোথ্যালাসের শুক্রাণু ডিম্বাণু একই সাথে তৈরি হয়, তার মানে এরা হলো তোমার সহবাসী উদ্ভিদ। আর এদের উস্পোর বা জাইগোট স্পোরোফাইট পর্যায়ের প্রথম কোষ। এদের হলো জাইগোট যেটা আছে এটা হলো স্পোরোফাইটের প্রথম কোষ। এটা হলো প্রায় তোমরা যখন উদ্ভিদের প্রজনন পড়বা চ্যাপ্টারটা, ওখানে দেওয়া আছে যে স্পোরোফাইটের প্রথম কোষ কি, স্পোরোফাইটের প্রথম কোষ হলো তোমার হলো জাইগোট। আর জাইগোটের একটা অপর নাম আছে, আমরা সবসময় এটা মানে মিস করে যাই। উস্পোরের অপর নাম, জাইগোটের অপর নাম হলো উস্পোর। সো উস্পোর বা জাইগোট এই দুইটাই হলো তোমার স্পোরোফাইট পর্যায়ের প্রথম কোষ, খুব ভালোভাবে খেয়াল রাখবা। আর স্পোর বা রেণু হলো তোমার হলো গ্যামেটোফাইট পর্যায়ের প্রথম কোষ, আর এদের সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। আচ্ছা, এরপরে আসি এবার পিটেরিসের বৈশিষ্ট্য। পিটেরিসের টেরিডোফাইটা যেখানে যা পড়ছে এখানেও তা বেশিরভাগই সেম, বাট কয়েকটা আলাদা আছে, আলাদাগুলো একটু পড়া দিচ্ছি। যেমন এদের হলো কাণ্ড হলো রাইজমে পরিণত হয়। তোমরা যদি আশেপাশে যদি ঢেকি শাক যেটা আছে, ঢেকি শাক তুমি আমাদের হাজিদাসে যখন আমরা ছিলাম, হাজিদাস ক্যাম্পাসে, তখন ড্রেনের পাশ দিয়ে ওই তোমার ঢেকি শাক হইতো। তো ওই ঢেকি শাক আমি দেখছিলাম। আমার এটা খুব এমনি যেহেতু প্র্যাকটিক্যাল নলেজ থাকলে খেয়াল থাকে, দেখবা যে ওদের হলো তোমার যে কাণ্ড যেটা আছে ওটা কাণ্ডটা হলো রাইজমে পরিণত হয়, অর্থাৎ ওদের কাণ্ডর নিচ থেকে হলো মূল বের হয়ে যায় আর কাণ্ডটা সোজা হয়ে যায়। সো এদের হলো যে পিটেরিসে যে কাণ্ড আছে এটা হলো তোমার রাইজমে রূপান্তরিত হয়। আর রাইজম যেটা থাকে কি দিয়ে আচ্ছাদিত থাকে, রতে রাইজম, রতে র্যামেন্টা। সো রাইজম হলো র্যামেন্টা দিয়ে আচ্ছাদিত থাকে। আর এদের পাতা হলো যৌগিক এবং কচি অবস্থায় হলো কুণ্ডলিত অবস্থায় থাকে। আর আগে পড়ছি যে এদেরও স্পোর হলো একই রকম বা হোমোস্পোরাস।
আর তোমার স্পোরাঞ্জিয়াম একটা ইয়া দিয়ে ঢাকা থাকে, এটার নাম কি, নামটা খেয়াল রাখতে হবে যে এটা হলো ফলস ইন্ডোসিয়াম দিয়ে ঢাকা থাকে। আর প্রোথ্যালাসের আকৃতিটা খেয়াল রাখা গুরুত্বপূর্ণ, যে এদের যে প্রোথ্যালাস যেটা গ্যামেটোফাইট পর্যায়ে, এটা হলো তোমার হৃৎপিণ্ডকার। খুব ভালোভাবে খেয়াল রাখবো যে কি আকার, হৃৎপিণ্ডকার। আকারগুলো আসলে কোচিংয়ের পরীক্ষা দেয়, মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে তোরা গুরুত্বপূর্ণ না, বাট কোচিংয়ের পরীক্ষা তো ভালো করতে হবে, নাহলে তো কনফিডেন্সের একদম আকাশ ভরা তার অবস্থা হয়ে যাবে। সো এই আকৃতিগুলো আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। যে তোমার টেরিডোফাইটার যে প্রোথ্যালাস যেটা আছে বা গ্যামেটোফাইট পর্যায়ে যেটা আছে, এটা আকৃতি কি, এটা হলো হৃৎপিণ্ডাকার। আর আগে পড়ছে এরা হলো সহবাসী, আর এরা হলো সবুজ, কারণ এরা নিজের খাদ্য নিজে তৈরি করে। আর এর আমি আগে বলছিলাম না, যেহেতু আমি প্র্যাকটিক্যালে দেখছি, মানে আমি সামনাসামনি দেখছি, এদের যে রাইজোম আছে, যে কাণ্ডটা যখন রাইজোমে পরিণত হয়, এর নিচে হলো অস্থানিক মূল বের হয়, আর এদের পাতায় হলো তোমার র্যাকিস থাকে, ঠিক আছে। র্যাকিস কাকে বলে এটা না বুঝার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো পাতায় র্যাকিস থেকে। ও আরেকটা জিনিস বলে রাখি, তুমি একটা জিনিস দেখবা যে যেগুলো ছোট ছোট বৈশিষ্ট্য আছে না, মানে ধরো যে যেমন পাতায় র্যাকিস থাকে, তারপর হলো কাণ্ড রাইজমে রূপান্তরিত হয়, রাইজোম রেমেন্টা দিয়ে আচ্ছাদিত থাকে, অর্থাৎ যেগুলো ছোট ছোট বৈশিষ্ট্য আছে না, তোমরা বইয়ে উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান দুইটা বইয়ে প্রায় বলতে গেলে হাজার হাজার বৈশিষ্ট্য পাবা। হ্যাঁ, এখন ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো ছোট ছোট বৈশিষ্ট্য আছে না, এগুলাই সারা প্রশ্ন তুলে দেয়। এটার কারণও আছে, কারণ সাধ্যের তো একটা পৃষ্ঠাতে আটাইতে হবে না। তুমি দেখবা মেডিকেল পত্রিকায় কিন্তু 2-3 লাইনের বৈশিষ্ট্য কখনো দেয় না, প্রশ্ন মানে অপশনেই থাকে না, সব ছোট ছোট বৈশিষ্ট্যগুলো দেয়। ছোট ছোট বৈশিষ্ট্য শেষে একটা করে না লাগাই দিয়ে ওটাই অ্যান্সার হয়ে যায়, মানে ওইটা এমসিকিউ বানায় দেয়। যেমন ধরো যে এখান থেকে প্রশ্ন করতে হয় যে পিটেরিসের বৈশিষ্ট্য নয় কোনটি, ধরো যে এখান থেকে 3টা তুললো, আর লাস্টে এই যেটা আছে পাতায় র্যাকিস থাকে না, এটা না লাগাই দিল, যে টেরিসের ক্ষেত্রে কোনটা সঠিক নয়, তাহলে অ্যান্সার কি, যে পাতায় র্যাকিস থাকে না, এটা সঠিক নয়। তো লাস্টের দিকে যেগুলো ছোট ছোট আছে, এগুলো লাস্টে একটা না লাগাই দিয়ে এমসিকিউ বানায় দেয়। সো একটু ভালোভাবে খেয়াল রাখবা, ঠিক আছে, এটা বললাম। এবার পিটেরিসের গঠন। পিটেরিসের বাহ্যিক গঠনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অংশটুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে ফার্নের পাতাকে যে ফ্রন্ট বলে না, এটা কিন্তু মেডিকেল পত্রিকায় আসছিল, যে ফার্নের যে প্রতিটা যে ফার্নের পাতাকে কি বলে, এটা হলো ফ্রন্ট বলে। এখন তুমি বলতে পারো ভাইয়া এই বাহ্যিক গঠন থেকে কেন প্রশ্ন হচ্ছে, তোমাকে একটা জিনিস বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষায় ছোট ছোট যে সংজ্ঞাগুলো আছে অ্যান্ড যেই সংজ্ঞাগুলো একসাথে দেওয়া থাকে, এগুলা থেকে প্রশ্ন আসে বেশি। হ্যাঁ, এখানে দেখো ক্রোজিয়ার কি, কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে। তারপর হলো সার্সিনেশন ভিনেশন কি, ধরো যে এখানে যে প্রতিটা পত্রখণ্ডককে যে পিনা বলে, তারপর হলো ফার্নের পাতাকে যে ফ্রন্ট বলে, এগুলো তো ছোট ছোট অনেক ছোট ছোট সংজ্ঞা না। তো এইখান থেকে স্যাররা খুব সহজে একটা এমসিকিউ বানা ফেলতে পারে যে ফার্নের পাতাকে কি বলে। অপশন দিল ফ্রন্ট, পিনা, সার্সিনেট ভিনেশন আর হলো ক্রোজিয়া। অ্যান্সার কি, দেখো আমি কিন্তু 4টা যে অপশন বলছি, এই 4টা অপশনই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ছিল। তোমরা মেডিকেল প্রশ্ন ব্যাংক খুলে দেখিও, তো দেখবা যেগুলো হলো ছোট ছোট সংজ্ঞা, এগুলা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। 2-3 লাইনের বড় সংজ্ঞা কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না। সো যেখানে আমরা অনেকগুলো সংজ্ঞা দেখবো, যদি দেখি যেগুলো ছোট ছোট, সেগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, সো আমরা এটা হলো ভালোভাবে পড়ে ফেলবো। আচ্ছা, তাহলে এবার আসি বাহ্যিক গঠনটা কি। এরা আমরা আগে পড়ছি যে শনাক্তকারী বৈশিষ্ট্যতে যে এদের রাইজম যেটা আছে, এটা হলো র্যামেন্টা দিয়ে, রাইজম হলো তোমার র্যামেন্টা নামে বাদামি শল্কপত্র দিয়ে আবৃত থাকে। এখন বাকি কি কি আছে, বাকি কি আছে দেখো, যে প্রতিটা যে পত্রখণ্ডক আছে, এই প্রতিটা পত্রখণ্ডককে বলা হলো তোমার হলো পিনা। আর ফার্নের যে প্রতিটা পাতা আছে, মানে বড় পাতারকে বলো, একটা বলি পত্রখণ্ডককে বলা হলো পিনা। ভালোভাবে খেয়াল রাখবো, পত্রখণ্ডককে বলো পিনা, আর যেটা হলো পাতা আছে, এই পাতাকে বলা হলো তোমার ফ্রন্ট। ভালোভাবে এটা একটু ইয়াদ রাখবা। আচ্ছা, আর কুণ্ডলিত যে কচি পাতা আছে, কুণ্ডলিত কচি পাতাকে বলা হলো তোমার ক্রোজিয়া। আর এই যে কুণ্ডলিত অবস্থায় যে কচি পাতাগুলো থাকে, এগুলাকে বলা হলো সার্সিনেট ভেনেশন। আচ্ছা, আর এরা হলো চিরসবুজ এবং পক্ষলযোগী। চিরসবুজ মানে কি, এদের পাতা কখনো ঝরে যায় না। শাল বন দেখছো, শাল গাছের কিন্তু একটা বছর একটা নির্দিষ্ট টাইমে সব পাতা পড়ে যায়, কিন্তু যেগুলা হলো তোমার পিটেরিস আছে, এরা হলো চিরসবুজ এবং এরা হলো পক্ষল যৌগিক। আর র্যামেন্টাম হলো তোমার বাদামি রঙের শল্কপত্র। সো র্যামেন্টামের বর্ণ কি, বাদামি কালার। আর আমরা হলাম টেরিডোফাইটার বৈশিষ্ট্যতেই পড়ছিলাম যে টেরিডোফাইটা হলো ভাস্কুলার, কিন্তু ব্রায়োফাইটা হলো অভাস্কুলার। যেহেতু টেরিডোফাইটা ভাস্কুলার, তো টেরিডোফাইটা ভাস্কুলারটা কী ধরনের, হেড্রোসেন্ট্রিক। ভালোভাবে খেয়াল রাখবো যে টেরিডোফাইটার ভাস্কুলার বান্ডেল হলো হেড্রোসেন্ট্রিক, অর্থাৎ এদের কেন্দ্রে থাকে জাইলেম আর চারদিকে থেকে ফ্লোয়েম। আসছে হলো পিটেরিসের জনন। পিটেরিসের জনন দেওয়া আছে তোমার 3 পদ্ধতিতে হয়।
একটা হলো অঙ্গজনন, অযৌনজনন এবং যৌনজনন। এখন বইয়ের আসলে জনন, পিটারিসের জনন কত প্রকার হয় এটা আসলে কখনো মেডিকেল ভর্তি হয়ে প্রশ্ন আসেনি, আসবেও না। একটা জিনিস জানা রাখি, অযৌন জননের মধ্যে কিন্তু তোমার অঙ্গজনন পড়ে। সো এখানে হলো তোমার মানে এটা কেন যে করছে এইভাবে আমি নিজেও জানি না আসলে, মানে এখানে বই এইভাবেই দেওয়া আছে, সো এইভাবেই স্লাইডটা করা হয়েছে। সো খেয়াল তো এখন আমরা ভিতরে আসি। সো অঙ্গজননটা কি হয়, কিভাবে হয়? অঙ্গজননটা হয় পশ্চাৎঅংশের পচন এবং ক্ষয়প্রাপ্তির মাধ্যমে তোমার হলো তোমার অঙ্গজননটা হয়। অযৌন জনন সবসময় হলো তোমার স্পোর সৃষ্টির মাধ্যমে হয়। তো সো কি স্পোর সৃষ্টির মাধ্যমে। আর প্রতিটা স্পোরাঞ্জিয়াম থেকে কয়টা হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 64টা। আচ্ছা, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয় হলো তোমার 64টা, তাহলে স্পোর মাতৃকোষ কয়টা? স্পোর মাতৃকোষের সংখ্যাটা লিখে রাখবা ভালোভাবে। স্পোর মাতৃকোষ হলো তোমার স্পোর মাতৃকোষ হলো তোমার 16টা। এই 16টা স্পোর মাতৃকোষে যখন মায়োসিস বিভাজন হয়, এই 16টা স্পোর মাতৃকোষে মায়োসিস বিভাজনের মাধ্যমে 64টা হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। আচ্ছা, এবার হলো যৌনজনন। যৌনজনন হলো তোমার ঘটে হলো প্রোথ্যালাস, অর্থাৎ যে টেরিডোফাইটার যে গ্যামিটোফাইট পর্যায়টা আছে, এখানে হলো যৌনজনন সম্পন্ন হয়। আর্কিগোনিয়াম আর তোমার হলো যে অ্যানথ্রেডিয়াম আছে, এই অ্যানথ্রেডিয়াম থেকে শুক্রাণু সৃষ্টি হয়। আর এই শুক্রাণু তোমার আর্কিগোনিয়ামের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে তোমার নিষেক সম্পন্ন করে। আর এখানে হলো কয়টা অংশ নিয়ে গঠিত, কী কী নিয়ে গঠিত, এইসব আসলে লাগে না, একবার রিডিং দিয়ে দিবা তাইলে হয়ে যাবে। আচ্ছা, এবার হলো পিটেরিসের অর্থনৈতিক গুরুত্ব। টেরিসের অর্থনৈতিক গুরুত্বগুলো আমরা আবার বলতেছি, যেগুলো হলো মানবদেহ রিলেটেড, যেগুলো ঔষধ, রোগ আর হলো তোমার মানবদেহ রিলেটেড, এগুলো হলো গুরুত্বপূর্ণ। যেমন হলো দেখো, পশু খাদ্য হিসেবে পিটেরিস ব্যবহৃত, খুবই উত্তম প্রস্তাব। আর সাথে লাইকোপিডিয়াম আর ইকুয়েসেটাম হলো তোমার প্রভৃতি হলো তোমার কী হিসেবে ব্যবহৃত হয়, তোমার হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। আর তারপর সৌন্দর্যবোধক হিসেবে কী কী ব্যবহৃত, আসলে এই টেরিসের অর্থনৈতিক গুরুত্ব না আমি মনে হয় আগেই পড়েছি একটু আগে, বাট আবার মনে হয় চলে আসছে। হ্যাঁ, আই এম ভেরি সরি। তো এই চ্যাপ্টারটা হলো এই পর্যন্তই। তো আমি আবার বলে রাখি যে চ্যাপ্টারটা হলো তোমরা ভালোভাবে, এই আমি যতটুকু পড়াইছি তোমরা এইটুকু পড়বা, সাথে বইয়ের মধ্যে থেকে আমি যেগুলো যেগুলো দাগাই দিয়েছি, যেগুলো পড়াইছি এগুলো দাগাই নিজ দায়িত্ব পড়বা। অ্যান্ড পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পুরো বইটা একবার রিডিং দিবা। বাট আমি একটা ভালো কথা একটা স্বস্তির কথা বলি, এই চ্যাপ্টারটা থেকে প্রশ্নের সম্ভাবনা খুবই কম। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।